আরে আরে বাহ বাহ, বর সেজে তো আমাকে বেশ দারুণ লাগছে। আরে আরে চল চল সবাই, আজকে যে আমি বিয়ে করব। এরপর বল্টু তার বন্ধুদের নিয়ে বিয়ে করতে চলে যায় আর বউকে নিয়ে বাড়িতে ফিরে আসে। সেদিন ছিল তাদের বিয়ের প্রথম রাত। বউ, আজকে তোমাকে পেয়েছে আমার 16 কলা পূর্ণ হলো। এই দেখো দেখো, তুমি আসবে বলে আমি এই ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছি। বলছি কি বউ, তোমার কি এই ঘরটা পছন্দ হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আমার যে বেশ পছন্দ হয়েছে। পছন্দ তো হবেই, বলো দেখতে হবে না কে সাজিয়েছে। সোনা বউ, চলো চলো এবার ঘুমিয়ে পড়ি, রাত যে অনেক হয়ে গেছে। রাত গভীর হয়ে যায়, তখনই বল্টুর ঘুম ভেঙে যায় আর বল্টু উঠে বলতে থাকে, এ কি আমার বউ কোথায় গেল? আমার বউয়ের আবার কি হলো? সে কোথায় গেল? বউ, ও বউ, বলছি তুমি কোথায় গেলে গো? এরপর বল্টু বাইরে এসে তার বউকে অনেক খোঁজাখুঁজি করে। অবশেষে বল্টু দেখলো তার বউ নারকেল গাছে উঠে ঘুমোচ্ছে। এ মা, এ কি সর্বনাশা কাণ্ড! আমার বউ কিনা নারকেল গাছে উঠে ঘুমোচ্ছে, যেখানে আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর কথা সেখানে কিনা নারকেল গাছকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। আচ্ছা, বউ আবার পাগল টাগল হলো নাকি? বউ, ও বউ, বলি তুমি শুনছো? ওঠো ওঠো, আরে বাবা গাছ থেকে তো তুমি পড়ে যাবে। ওঠো বলছি, ওঠো। ধুর বাবা, আমার একটা ডাকো তো। বউ কিছুতেই শুনছে না, মনে হচ্ছে আমাকে এবার ঢিল ছুটতে হবে। যাই, ঢিল নিয়ে ছুটতে থাকি, তবুও যদি ঘুম থেকে ওঠে। ধুর বাবা, এতগুলো ঢিল ছুড়লাম, তবুও কিনা একটা কাজও হলো না। এবার আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। ও বউ, দয়া করে তুমি নিচে নেমে এসো গো, এসো, নইলে মা দেখতে পেলে যে খবর খারাপ আছে। বলছি নিচে নামো, শুনতে পাচ্ছো? ধুর বাবা, এতেও তো দেখছি একদম কাজ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। এরপর বল্টু আশেপাশে তাকিয়ে দেখলো একটা জায়গায় কিছু বড় বড় কাঁচা বাঁশ রাখা আছে। বল্টু সেখান থেকে একটা বাঁশ নিয়ে তার বউকে গুঁতোতে শুরু করলো আর তার বউ ধপাস করে নিচে পড়ে গেল। ও মা গো মা, খুব ব্যথা করছে, আমার এখানে খুব ব্যথা লেগেছে, কোমরটা বুঝি আমার গেল। ও গো, আমি কোথায় এসেছি গো? আমি তো ঘরে ছিলাম, আমি আবার এই নারকেল গাছের নিচে কি করছি? কোমরটা যে আমার শেষ। বলছি আমার কি হয়েছে গো? আরে আরে বউ, তোমাকে যে আমি কি বলি, তুমি তো সেই নারকেল গাছে ঘুমোচ্ছিলে। যাই হোক, এবার চলো চলো ঘরে চলো। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা বল্টু একটা গাছের নিচে বসে ঘুমোচ্ছিল, তখনই তার বন্ধু সেখানে আসে। বলছি, হ্যাঁ রে বন্ধু, বিয়ের প্রথম রাত তোর কেমন কাটলো রে? বলি, বউ তোর পছন্দ হয়েছে তো? বউ তো আমার বেশ পছন্দই হয়েছে, কিন্তু তোকে আর কি বলবো রে বন্ধু, বল। আসলে কাল রাতে একটা মারাত্মক ঘটনা ঘটেছে, যেটা দেখার পর আমার মাথা একদম ভন ভন করে ঘুরছিল। মানেটা কি বলতো? ওর আবার কি হলো বলে বলতো ব্যাপারটা, কিছুই তো বুঝতে পারলাম না। তোকে যে আর কি করে বলি বন্ধু বলতো, আসলে আমার বউ যে কাল রাতে নারকেল গাছে উঠে ঘুমিয়েছিল। ও, এই ব্যাপার। আমার মনে হয় কি জানিস তো, তোর বউয়ের মাথায় কোনো সমস্যা আছে, যার জন্য রাতের বেলা উঠে নারকেল গাছে ঘুমোচ্ছে। এমন আজব কথা তো আমি এর আগে কোনোদিনও শুনিনি রে। কে কি বলছিস বন্ধু? এবার তাহলে কি উপায়? আমার বউটা কি আর কোনোদিনও সুস্থ হবে না? একদম চিন্তা করিস না, উপায় আর কি, উপায় তো একটা আছেই। ডাক্তারের কাছে নিয়ে যা, ডাক্তারের ওষুধ খেলে নিশ্চয়ই তোর বউ একদম সুস্থ হয়ে যাবে, দেখিস। ডাক্তার মশাই, আপনি তো সবই শুনলেন, এবার দয়া করে কিছু একটা উপায় বলুন, এমন কোনো ওষুধ আমাকে দিন যাতে করে আমার বউ আর কোনোদিনও এভাবে গাছে না ঘুমোয়। ও, এই ব্যাপার, তবে তো আপনার বউকে একবার দেখতে হবে। আপনি এক কাজ করুন, আপনি বরং আপনার বউকে একবার আমার কাছে নিয়ে আসুন, আমি দেখি তার কি চিকিৎসা করা যায়। আপনার বউকে এমনও হতে পারে আমার এখানে একটা রাত থাকতে হবে, তাহলে আমি বুঝতে পারবো সে কোন রোগের জন্য রাতের বেলা গাছে উঠে ঘুমায়। বুঝেছেন তো? কি আপনি আবার এসব কি বলছেন? আমার বউ এখানে এসে থাকবে মানে, তা আবার রাতের বেলা? আপনি আপনি কি বলছেন বলুন তো? আরে বাবা, আপনি এত ভয় কেন পাচ্ছেন? যদি আপনার স্ত্রী রাতে এখানে থাকে তবে তো আমি বুঝতে পারবো সে কেন নারকেল গাছে উঠতে যাচ্ছে আর ঠিক কোন সময়টা উঠতে যাচ্ছে। এই অনুযায়ী তো আমি চিকিৎসা দেব নাকি? আর শুধু আপনার বউ নয়, তার সাথে আপনিও আসবেন, আপনারা দুজনেই এখানে থাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তার বাবু, আপনি যখন এত করে বলছেন তবে তাই হবে। এরপর বল্টু বাড়িতে যায় আর ডাক্তারের কথা মতো তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে আসে। রাত গড়িয়ে আসে, তারা সবাই একসাথে ঘুমিয়ে পড়ে। মাঝ রাত হয়ে যায়।
হঠাৎ করে ডাক্তারের ঘুম ভেঙে যায় আর সে ঘুম থেকে উঠে দেখে বল্টুর বউ বল্টুর সাথে নেই। তখন সে বল্টুকে ডাকতে থাকে, বল্টু, আরে আরে এই বল্টু, এই দেখ দেখ, তোর বউ কেন জানি এখানে নেই। তোর বউ হুট করে গেল কোথায়, দেখ বলছি, ওঠ। ঠিক তখনই বল্টুর ঘুম ভেঙে যায় আর বল্টু দেখে সত্যি সত্যি তার স্ত্রী তার পাশে নেই। ডাক্তার এবং বল্টু দুজনেই বাহিরে এসে খুঁজতে থাকে তার বউকে। অনেক খোঁজাখুঁজির পর বল্টু দেখে বাহিরে একটা নারকেল গাছে উঠে তার স্ত্রী ঘুমিয়ে আছে। বলছে কি মিচকে, এই তো দেখছে তোর বউ এর বেশ জটিল রোগ, এ কিনা রোজ রোজ কাছে এসে ঘুমোয়। আমার মনে হচ্ছে একে বড় কোনো কবিরাজের কাছে দেখাতে হবে বা সাধু বাবার কাছে নিয়ে যা, তাছাড়া হয়তো আর চিকিৎসা মিলবে না। বাপরে বাপ, কি সাংঘাতিক রোগ। তাই তো দেখছি। বউ, দয়া করে তুমি নিচে নেমে আসো, আর গাছে থেকো না। নেমে এসো বলছি, নেমে এসো। বল্টু এবং ডাক্তার অনেকক্ষণ ধরে বল্টুর বউকে ডাকতে থাকে, কিন্তু কিছুতেই বল্টুর বউয়ের ঘুমই ভাঙছিল না। অবশেষে বল্টু আবারও একটা বাঁশ নিয়ে এসে তার বউকে খুঁজতে থাকে। অমনি বল্টুর বউ নারকেল গাছ থেকে ধপাস করে মাটিতে পড়ে যায়। ও বাবা গো, ও মা গো, আমি যে পড়ে গেলাম। আমার কি হয়েছে গো? আমি আবার এখানে কি করে এলাম? আর প্রতিদিন আমি ঘুম থেকে উঠে দেখি আমি কিনা নারকেল গাছের নিচে বসে আছি। তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো গো। হ্যাঁ হ্যাঁ বউ, চলো চলো, আমরা বাড়িতে চলে যাই। এরপর বল্টু তার বউকে নিয়ে বাড়িতে চলে যায়। এভাবে বল্টু দিন দিন তার বউয়ের প্রতি বেশ বিরক্ত হয়ে পড়ে। একদিন বল্টুর মা তাকে বলে, আরে বাবা, এটা আবার তুই কেমন মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস যে কিনা প্রতিদিন রাত হলে নারকেল গাছে চড়ে ঘুমোয়? এ আবার তার কেমন রোগ বলতো? আমার মনে হয় কি এই মেয়েকে নিশ্চয়ই কোনো ভূত প্রেতে ধরেছে। চল বাবা চল, আমরা এই মেয়েকে নিয়ে কোনো সাধু বাবার কাছে যাই, নয়তো কোনো ভৈরবী মায়ের কাছে যাই। আমার চেনা জানা একটা ভৈরবী মা আছে, আমি বরং কাল সকালে তাকে ডেকে নিয়ে আসবো। তার কাছে গেলে বৌমা হয়তো নিজেকে অনেক ছোট ভাবতে পারে। পরের দিন সকালবেলা বল্টুর মা তার চেনা জানা এক ভৈরবী মাকে বাড়িতে নিয়ে আসে। আর ভৈরবী মা এই সব কথা শুনে ভীষণ চিন্তায় পড়ে যায়। সেটি কি করবে কিছু বুঝতে না পেরে সে বল্টুর বউকে জিজ্ঞেস করতে থাকে, হ্যাঁ গো মেয়ে, তুমি কি জানো প্রতি রাতে তুমি গাছে গিয়ে ঘুমাও? কিন্তু তুমি গাছে কেন ঘুমাও সেটা তো আর আমরা কেউই বুঝতে পারি না। তুমি কি এর কারণ কিছু জানো? আসলে আমি যে গাছে গিয়ে ঘুমাই সেটা আমার নিজেরই মনে থাকে না। সত্যি কথা বলতে এটা আমার সে ছোট্টবেলার অভ্যাস। আসলে আমরা তো খুব গরিব ছিলাম। আমি আমার বাবার ব্যবসার কাজে সবসময় তাকে সাহায্য করতাম। আমার বাবা নারকেল বিক্রি করে সংসার চালাতো, তাই আমি সারাদিন নারকেল পাড়তাম। নারকেল পাড়তে পাড়তে এক সময় অনেক ক্লান্ত হয়ে যেতাম। দেখা যেত নারকেল গাছে ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে যেতাম। আর এই ছোটবেলার অভ্যাসটা বড় হয়েও আমার থেকে গেছে। বাবার বাড়ি থেকে আসার সময় আমার এই কথাটা সবাইকে বলতে একদম মনে ছিল না। যদি আমি তখনই সবাইকে খুলে বলতাম তাহলে আর এত সমস্যা হতো না। আমার জন্য আপনারা সবাই অনেক চিন্তায় পড়ে গিয়েছিলেন। আমাকে সবাই দয়া করে ক্ষমা করে দিন। আমি আমার এমন বাজে অভ্যাসের জন্য সবার কাছে লজ্জিত। ও, তবে এই ব্যাপার চিন্তা করিস না মা, আমি তোকে একটা ঔষধ দিচ্ছি। এই ঔষধ খেলে তুই রাতে গভীর ঘুমে তলিয়ে যাবি, তোর আর কোনো কিছুই মনে থাকবে না। তবে তুই সকালবেলা একদম সুস্থ স্বাভাবিক ভাবে উঠতে পারবি। রাতে প্রচুর ঘুমোলে গাছে যেতেও পারবি না, আর গাছে ওঠার কোনো ভয়ও থাকবে না। এরপর বল্টুর বউ ভৈরবী মাকে ধন্যবাদ দেয় আর ভৈরবী মা ঔষধ দিয়ে সেখান থেকে চলে যায়। বল্টুর বউ বেশ কিছুদিন ধরে ভৈরবী মার দেওয়া ঔষধ খায় আর সে একদম সুস্থ হয়ে ওঠে। এরপর থেকে বল্টুর বউ আর কোনোদিনও নারকেল গাছে উঠে ঘুমায় না, আর সবাই স্বাভাবিক জীবনযাপন করতে থাকে। এই যে দাদা, আজকে এত রাতে মাছ নিয়ে যাবেন? হ্যাঁ, তাও আবার ওই দিঘির পাশের রাস্তা দিয়ে? হ্যাঁ, জায়গাটা সম্পর্কে তো সবই জানেন। ওই জায়গাটা কিন্তু একদম ভালো নয়। কালকে সকালেই না হয়। আসলে অনেক তাড়া আছে, সব সময় তো আমাকে ওই রাস্তা দিয়ে যেতে হয়। সকালের দিকে পাঠশালায় যাই আর বিকেলে ফেরার পথে হাট বাজার পড়ে, আর তাই বাজারটা একটু করে নিয়ে যাই। মাছ বিক্রেতা পরেশ বাবুকে আর কিছুই বললেন না। পরেশ বাবু মাছের টাকা দিয়ে বাড়িতে ফিরতে লাগলো। গ্রামের রাস্তাঘাট সন্ধ্যার পরে এমনি শুমসাং হয়ে যায়। পরেশ বাবুর মাথার মধ্যে ওই লোকটির বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছিল।
হ্যাঁ, লোকটি ঠিকই বলেছিল। এই পথ দিয়ে মাছ নিয়ে যাওয়াটা বোধহয় ঠিক হলো না। কিন্তু ওই দিঘিতে কি সত্যি সত্যি ভূত পেতের বাসা আছে নাকি? কই, তেমনটা তো কোনোদিন মনে হয়নি। এমন সময় জোরে বাতাস বইতে লাগলো। হাওয়ার চোটে হাতের ছাতাটাও উড়ে গেল। হাতে থাকা মাছের ব্যাগটা সামলাতে সামলাতে পরেশবাবু বললেন, এই তো আচ্ছা, মুশকিল তো। একেবারে তো অন্ধকার, তার উপর আবার ঝড়ের দাপট। ইস, কাল বৈশাখীর দিনে যে কি করি! প্রতিদিন নিয়ম করে বৃষ্টি। এখন কি করব? এখনই তো বৃষ্টি নামবে, সারা গা ভিজে যাবে আমার। এখন আর এসব ভেবে কি করব? যতক্ষণ না বৃষ্টি আছে ততক্ষণ পা চালিয়ে এগুতে থাকি। বাড়ি তো এখান থেকে খুব একটা দূর নয়, আশা করি পৌঁছে যেতে পারবো। পরেশবাবু পা চালিয়ে এগিয়ে যেতে লাগলো। কিন্তু দিঘির কাছে ওই শেওড়া গাছটার সামনে এসে পায়ের চটিটা ছিঁড়ে গেল। পরেশবাবু চটিটা হাতে নিয়ে বললেন, বাহ বাবা বাহ, একেবারে অপূর্ব। এটাই বুঝি বাকি ছিল? চপ্পলটা এখনই ছিঁড়ে যেতে লাগলো। এখন কি করি? এমন সময় তিনি দেখলেন একটা লম্বা নৌকাওয়ালা হাত এগিয়ে আছে তার দিকে। সেটি তার কাছাকাছি এসেই ওই ব্যাগের ভেতর থেকে মাছগুলি একে একে নিয়ে আবারও উপরে উঠে যাচ্ছে। পরেশবাবু বিষয়টা দেখা মাত্রই ভয়েতে একেবারে সেধিয়ে গেলেন। সর্বনাশ করেছে! কি দেখছি আমি? এটা তো পেতনির হাত। এই কাল বৈশাখীর রাতে কিছুতেই আমার এই পথ দিয়ে যাওয়া ঠিক হয়নি। রাম 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 রাম, এখন প্রাণে বেঁচে বাড়িতে ফিরলেই হয়। এমন সময় একটা খিটখিটে হাসির শব্দ ভেসে এলো তার কানে। পরেশবাবু চোখ বন্ধ করে কাঁপতে লাগলো। চোখ খুলে সামনের দিকে তাকানোর সাহস হলো না। এমন সময় একটি কণ্ঠস্বর তার কানে এলো, কে রে পরেশ, কোথায় যাচ্ছিস? দারুণ মজা হয়েছে বুঝলি। আজকে ঝড়ের রাতে এমনিতে ওই শেওড়া গাছের উপরে বসেছিলাম, পা দুলছিলাম আর ভাবছিলাম যদি একটা মানুষ পাওয়া যায় তাহলে তাকে আস্তা খেলে খাবো। কিন্তু সেখানে দেখলাম তুই মাছ নিয়ে ফিরছিস। কাঁচা মাংসের গন্ধে আমি আর ঠিক থাকতে পারলাম না, তাই হাত বাড়িয়ে একে একে সবগুলো মাছ সবার করলাম। কিন্তু তবুও পেটটা খালি খালি লাগছে। এবারে ভাবছি তোকে খাবো। মানুষের মাংস, রক্তের স্বাদ আমার খুব দারুণ লাগে। এই বলে সেই পেতনি লম্বা লম্বা পা বাড়িয়ে যেই না পরেশবাবুর দিকে এগুতে যাবেন, এমন সময় পরেশবাবুর মনে পড়ল, আরে, আমার ব্যাগে একটা আয়না আছে না? গিন্নির জন্য আজকেই তো আয়নাটা কিনেছিলাম। সেটা দিয়েই আজকে একটা ব্যবস্থা করতে হবে, না হলে তো আর জ্যান্ত ফিরতে পাবো না দেখছি। পরেশবাবু মনে জোর আনলেন। এরপর কাঁধে রাখা ঝোলাটি থেকে একটি আয়না ধীরে ধীরে বের করে সেই পেতনির মুখের সামনে ধরে বললেন, এই খবরদার, এদিকে পা বাড়িয়েছিস তো? এই দেখ আমার কাছে কি আছে। এটা আবার কি রে? একে তো আমার মতো ভয়ঙ্কর দেখতে। তুই ঝোলার মধ্যে আমার মতো কাউকে নিয়ে ঘুরছিস নাকি রে? তোর তো দেখছি দারুণ সাহস রে বেটা। হ্যাঁ, তবে কি নাকি? আমি কি শুধু শিক্ষক নাকি রে? ভূত ধরার আয়ত্তও করেছি আজ থেকে বহুদিন আগে। এই দিয়েই তো কিছুক্ষণ আগে এই পেতনিটাকে খবত করে ধরে আয়নার ভিতরে বন্দি করে রেখেছি। ও আমার গিন্নিকে বড্ড জ্বালাতন করছিল, আমার গিন্নিকে ভয় দেখাচ্ছিল। তবে আমি ওকে ভয় করিনি। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি? এই বলে পরেশবাবু আরো বেশি করে আয়নাটিকে ওই পেতনির দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। পেতনি বিষয়টা দেখা মাত্রই ভয়েতে কাচুমাচু হয়ে পিছনের দিকে সরতে সরতে বলল, এই পরেশ, এই পরেশ, এই তুই কি করছিস রে? করছিসটা কি? এই শোন শোন, এটাকে আমার দিকে নিয়ে এসিস না বলছি। এই পরেশ, আমার তো ভয় লাগছে রে। সেই জন্যই বলছিলাম আমার সাথে ভিতরে আসিস না। দে আমার মাছগুলো ফেরত দে, দে আমার মাছগুলো ফেরত দে। আমার গিন্নি মাছ খেতে বড্ড ভালোবাসে, তাই বাজার থেকে ওর জন্য টাটকা রুই নিয়ে যাচ্ছিলাম, আর তুই কিনা সব মাছ খেয়ে ফেললি। পেতনি তারপরে বলল, এই আমি
এখন ওগুলো নেবো কোথা থেকে? আমি তো সব মাছ খেয়ে ফেলেছি, সেগুলো তো আমার পেটের মধ্যে চলে গেছে রে। এই বলে পেতনিটি ঢেকুর তুলে দিল। সাথে সাথে পরেশবাবু বললেন, তাহলে একটা শর্তে তোকে ছেড়ে দিতে পারি। তুই যদি সেই শর্তে রাজি না হোস, তাহলে তোকে আজকে মন্ত্র বলে এই আয়নার মধ্যে আমি তোকে বন্দি করে ফেলবো। এরপরে তুই আর ওই পেতনিটা বন্দি হয়েই না হয় একসঙ্গে থাকবি। কি রে বল, রাজি আছিস? পেতনি ভয়ে বলতে লাগলো, ওরে ওরে না রে বাবা, তুই যা বলবি আমি তাই করব। বল তুই কি চাস? তুই তাহলে কথা দে, আজকে এই মুহূর্তে তুই এই স্থান ছেড়ে চিরকালের জন্য চলে যাবি, না হলে কিন্তু তোর রক্ষে নেই। বেশ বেশ, তাই হবে। কি করতে হবে আমাকে? আমি বুঝবো কি করে তুই চলে গেছিস? আমি যাওয়ার সময় ওই শেওড়া গাছের সব থেকে বড় ডালটাকে ভেঙে দিয়ে যাব। সেটা ওই ডিঙির জলে পড়ে যেতে দেখলেই বুঝবি আমি এখান থেকে চলে গেছি। বেশ, তাহলে তাই কর। তবে মনে রাখিস, যদি কোনোভাবে আমার সঙ্গে চালাকি করেছিস, না হলে আজ না হলে কাল তোকে আমি ঠিক বন্দি করব। আরে না না, এই তো আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে পেতনিটি শূন্যে মিলিয়ে গেল। ঝড়ের প্রকোপটাও সেদিন অনেকটাই কমে এসেছিল। কিছুক্ষণের মধ্যে শেওড়া গাছের ডালটা ভেঙে পড়ল, আর পরেশবাবু দেখলেন গাছের সব থেকে বড় ডালটা দিঘির জলের ভেতরে আছড়ে পড়ছেন। এরপরে হাসির শব্দ তার কানে এসে পৌঁছালো। সেদিনের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন পরেশবাবু। ওই পথে আর কোনোদিনও কাউকে পেতনির খপ্পরে পড়তে হয়নি। ছি, তোর মতো কালো কুৎসিত পরি আমি আর দুটো দেখিনি। তোর জন্য আমি সব সময় অপমান বোধ করি। আমার পরিরাজ্যে তোর মতো একটা কুৎসিত পরি থাকুক, সেটা আমি চাই না। তোর এই কালো কুৎসিত চেহারার জন্য আমার পরিরাজ্য কলঙ্কিত হচ্ছে। তাই তুই এক্ষুনি আমার পরিরাজ্য থেকে বেরিয়ে যা। এইসব কথা বলে রানী পরি কালো পরীকে পরিরাজ্য থেকে তাড়িয়ে দেয়, আর কালো পরি কাঁদতে কাঁদতে পৃথিবীতে চলে আসে। পৃথিবীতে এসে ফুলপুর নামক একটি গ্রামে আশ্রয় নেয়। বা এই গ্রামটা তো ভারী সুন্দর, একেবারে আমাদের পরিরাজ্যের মতো। না বাবা, আমি আর কোথাও যাচ্ছি না, আমি এই গ্রামেই থাকবো। এরপর থেকে কালো পরি ফুলপুর গ্রামেই থাকতে শুরু করে। ফুলপুর গ্রামে অনেক মানুষের বসবাস ছিল, আর গ্রামের সব মানুষেরা কৃষিকাজ করে তাদের সংসার চালাতো। দেখো কি কাণ্ড, এই অসময় আবার আমার লাঙ্গলটা ভেঙে গেল কেন? এখন আমি জমি চাষ করব কিভাবে? এইসব কথা বলে বিনোদ কপাল চাপকাতে থাকে, আর তখনই সেই দিক দিয়ে কালো পরি উড়ে যাচ্ছিল। বিনোদের কথা শুনে কালো পরি নিচে নেমে আসে, আর জাদুর কাঠি ঘুরিয়ে বিনোদের লাঙ্গল ঠিক করে দেয়। আরে সি 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 সি, তুমি কে? তুমি কোনো পরী নাকি? কিন্তু আমি তো জানতাম পরীরা অনেক সুন্দর হয়। তুমি আবার এমন কালো কুৎসিত কেন? তুমি আমার লাঙ্গল ভালো করে দিয়েছো, ভালো করেছো, কিন্তু এখনই তুমি এখান থেকে চলে যাও তো। তোমাকে দেখে যে আমার বমি পাচ্ছে। বিনোদের কথা শুনে কালো পরি মন খারাপ করে চলে যায়, আর বিনোদ লাঙ্গল দিয়ে জমি চাষ করতে থাকে। এভাবেই কালো পরি যে গ্রামবাসীদের সাহায্য করত, আর বিনিময়ে গ্রামবাসীরা কালো পরীকে কটু কথা শোনাতো। কে কোথায় আছো? বাঁচাও আমার মেয়েকে, বাঁচাও, আমার ফুলি যে কুয়োতে পড়ে গেছে। কে কোথায় আছো? দয়া করে আমার ফুলিকে কুয়ো থেকে তোলো। অভয়ার চিৎকার শুনে গ্রামের কয়েকজন ছুটে আসে, কিন্তু কুয়োর গভীরতা দেখে সবাই থমকে যায়। না বাপু, এই গভীর কুয়ো থেকে তোর মেয়েকে তোলা মুশকিল রে অভয়া। আজই বুঝি তোর মেয়ের শেষ দিন। কি বলছো কি তুমি এসব দিদি? দয়া করে এসব অলক্ষণে কথা বলো না। বলছি কি বিনোদ দাদা, তুমি তো পুরুষ মানুষ, তুমি দয়া করে আমার মেয়েটাকে তোলো কুয়ো থেকে, আমার মেয়েটা যে মরে যাবে। না বৌদি, তুমি আমাকে এসব কথা বলো না।
অন্য কোনো কাজ হলে করে দিতাম, কিন্তু এই গভীর কুয়োতে আমি নামতে পারবো না। তুমি তোমার মেয়ের জীবন বাঁচানোর কথা বাদ দাও। বিনোদের কথা শেষ হতে না হতেই কালো পরী সেখানে চলে আসে আর কুয়ো থেকে ফুলিকে তুলে নেয়। ততক্ষণে ফুলি অজ্ঞান হয়ে গেছে, কিন্তু কালো পরী জাদু করে ফুলিকে সুস্থ করে তোলে। যাক বাবা, আর কোনো চিন্তা নেই, তোমার ফুলি এখন সুস্থ আছে অভয়া, কিন্তু এরপর থেকে সাবধানে থেকো আর ফুলিকে আগলে রেখো। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে এসো না তো। আমার মেয়েটাকে কুয়ো থেকে তুলে মনে হয় মাথা কিনে নিয়েছে। যাও তো তুমি, এখন এখান থেকে চলে যাও। আমার ফুলি তোমার এই কালো চেহারা দেখলে খুব ভয় পেয়ে যাবে, যাও। অভয়া কালো পরীকে এভাবে অপমান করে তাড়িয়ে দেয় আর কালো পরী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। হে উপরওয়ালা, আমার সাথে কেন এমন হচ্ছে? আমি তো এই গ্রামে থাকি, তাই এই গ্রামের সকল মানুষের প্রতি আমার ভালোবাসা চলে এসেছে। তাই তো সবার এত কটু কথা শোনার পরেও সবার বিপদে ঝাঁপিয়ে পড়ি, বিপদ থেকে উদ্ধার করি। তবু এই গ্রামের মানুষরা আমায় কথা শোনাতে ছাড়ে না। কিন্তু আর না, আমি কারো আর কটু কথা শুনবো না। এরপর থেকে কালো পরী প্রতিজ্ঞা করে যে সে আর কারো উপকার করবে না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর হঠাৎই ফুলপুর গ্রামে এক ভয়ঙ্কর রোগ আসে। সেই রোগে আক্রান্ত হয়ে মানুষের শরীরে ফোসকা পড়তে শুরু করে। এসব কি হচ্ছে? আজ তো দেখছি আমার শরীরেও কালো কালো ফোসকা পড়েছে, আমিও তো কালো হয়ে গেছি। হায় হায় রে, আমার এত সৌন্দর্য সব শেষ হয়ে গেল, এবার আমার কি হবে? এভাবে একে একে গ্রামের সবাই কালো কুৎসিত হয়ে যেতে থাকে। আর গ্রামের সবার এমন অবস্থা দেখেও কালো পরী চুপ করে থাকে। হঠাৎ একদিন ফুলি কালো পরীর কাছে যায়। পরী দিদি, ও পরী দিদি, কি হয়েছে তোমার বলো তো? আমরা সবাই রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছি, কিন্তু সেদিকে তোমার কোনো খেয়ালই নেই। তুমি আমাকে দেখো পরী দিদি, আমিও তোমার মতো কালো হয়ে গেছি। তুমি আমায় ভালো করে দাও পরী দিদি। ফুলি, আমি যে তোকে সাহায্য করতে পারবো না রে, কারণ আমিও যে একই রোগে আক্রান্ত হয়ে কালো হয়ে গেছি। আর এ কারণেই তো আমার পরীর রাজ্যে আমার কোনো ঠাঁই হয়নি রে। কি বলছো তুমি সব পরী দিদি? তবে কি আমি আর আগের মতো হতে পারবো না? কিন্তু এই রোগটা হঠাৎ কোথা থেকে এলো এই গ্রামে? এই রোগ হয়তো ফোসকা রাক্ষসীর বাতাস লেগে হয়েছে। তবে নিশ্চয়ই ফোসকা রাক্ষসী এই গ্রামের উপর দিয়ে উড়ে গিয়েছিল, তাই এই গ্রামের মানুষদের এই অবস্থা হয়েছে। তবে ফুলি, এই কালো রং থেকে মুক্ত হওয়ার একটা উপায় আছে আমার, আর তা হলো ফোসকা রাক্ষসীর জাদুর আয়না। আমরা যদি কোনো ক্রমে ফোসকা রাক্ষসীকে হত্যা করে ওই জাদুর আয়নাটা নিয়ে আসতে পারি, তবেই আমরা সবাই এমন বিশ্রী অবস্থা থেকে মুক্তি পাবো। কি বলছো কি তুমি সব পরী দিদি? কিন্তু আমরা কি করে ফোসকা রাক্ষসীকে হত্যা করব? আর ওই ফোসকা রাক্ষসী বা কোথায় থাকে? ফোসকা রাক্ষসী দক্ষিণের জঙ্গলে পুরনো গুহাতে থাকে। আর ফোসকা রাক্ষসী ওর জাদুর আয়নার আলোক রশ্মিতেই মারা যাবে। তবে এ কাজে দুজন দরকার, একজন ফোসকা রাক্ষসীকে বোকা বানাবে আর একজন তার মুখের সামনে আয়না ধরবে। কিন্তু আমি তো একা দুজনের কাজ করতে পারবো না, আর রাক্ষসীকে হত্যাও করতে পারবো না। কে বলেছে তুমি একা পরী দিদি? আমি তো আছি। চলো আমরা দুজন মিলে ফোসকা রাক্ষসীকে হত্যা করব। ফুলির কথা শুনে কালো পরী ভরসা পায় আর ফুলিকে নিয়ে ফোসকা রাক্ষসীর গুহার সামনে যায়। আর দুজনে মিলে পরিকল্পনা করে ফোসকা রাক্ষসীর গুহার ভেতরে ঢোকে। আরে তোরা দুজন কে? আমার গুহায় ঢোকার সাহস কি করে হলো তোদের? তোরা কি আমার খাবার হতে এসেছিস? না গো রাক্ষসী দিদা, আমি তো তোমার শরীরের ফোসকা দূর করে দিতে এসেছি। এই যে সাবানটা দেখছো না, এই সাবানটা তোমার শরীরে মাখলে তোমার ফোসকা দূর হয়ে যাবে আর তুমি সুন্দরী হয়ে যাবে। ও মা, তুই সত্যি বলছিস? তবে
ফুলি ফোসকা রাক্ষসীর গায়ে সাবান মাখিয়ে দিতে শুরু করে। আর সেই সুযোগে কালো পরী রাক্ষসীর জাদুর আয়নাটা নেয় আর রাক্ষসীর মুখের সামনে ধরে। তখনই আয়না থেকে আলোক রশ্মি বের হয়ে রাক্ষসীর শরীরে পড়ে আর রাক্ষসী ভস্ম হয়ে যায়। আর কালো পরী আর ফুলি একে একে আয়নায় মুখ দেখে ভালো হয়ে যায়। আর সেই আয়না নিয়ে গ্রামে ফিরে আসে। গ্রামের সকলে একে একে আয়নায় মুখ দেখে আবারও আগের রূপে ফিরে আসে। তুমি আমাকে ক্ষমা করে দাও পরী, তোমার কালো কুৎসিত চেহারার জন্য আমরা তোমাকে কত কথা শুনিয়েছি, আর তোমার কারণেই আমরা আজ এই কুৎসিত চেহারা থেকে মুক্তি পেলাম। দয়া করে তুমি আমাদের গ্রামের সবাইকে ক্ষমা করে দাও আর আমাদের বিপদ আপদের সঙ্গী হয়ে আমাদের সাথে এই গ্রামেই থেকে যাও পরী। এরপর পরী সবাইকে ক্ষমা করে দেয় আর আগের মতো সবার বিপদে আপদের সঙ্গী হয়ে গ্রামেই থেকে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।